অমন গম্ভীর রকচটা একটা মানুষ কিভাবে? আলিফা এসব ভাবনায় এতটাই ব্যস্ত ছিল যে ওর পাশে ডেস্কগুলো আছে সেগুলোর একটার সাথে জোরে বাড়ি খায় মেয়েটা। আর্তনাদ করে ওঠে আলিফা, টাল সামলাতে না পেরে পড়ে যেতে নাই, কিন্তু তার আগে একজোড়া হাত ওর কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। চোখ কি কপালে নিয়ে হাঁটো? আর একটু হলেই তো মাথাটা ফাটতো। স্টপিট একটা। আচমকা থমকে কেঁপে ওঠে আলিফা, দ্রুত চোখ মেলে তাকিয়ে দেখে ওর সম্মুখে ইফতি দাঁড়ানো। ইফতি মেডিসিন কিনে নিয়ে এদিকেই আসছিল। আলিফাকে পড়ে যেতে দেখে দ্রুত ধরে ফেলল। এদিকে আলিফার চোখে অশ্রু টলমল করছে, বেশ ভালোই ব্যথা পেয়েছে। ইফতি ওই চোখের দিকে তাকিয়ে আর বেশি কিছু বলল না আলিফাকে। আশেপাশে তাকালো ইফতি। এখন লাঞ্চ টাইম, এই টাইমে সবাই ক্যান্টিনে গিয়েছে খেতে। ইফতি ঝট করে আলিফাকে কোলে তুলে ফেলে। ভয় পেয়ে যায় আলিফা, ঘাবড়ানো কণ্ঠে বলে, কি করছেন স্যার? নামান আমাকে, আমি ঠিক আছি। ইফতির আগে চোখে তাকালো আলিফার দিকে, দাঁতে দাঁত চেপে বলে, আমি কি জিজ্ঞেস করেছি তুমি ঠিক আছো কিনা? আর একটা কথা বললে এখনই ছুঁড়ে মারবো একদম। একটু আগে যেটা হওয়া থেকে বাঁচিয়েছি, এখন আমি নিজেই সেটা করে দেখাবো। আলিফা ভয় পেয়ে গেল। পরে মুখটা ফুলিয়ে ফেলল। এভাবে বলল কেন লোকটা? সে তো ভালোর জন্যই বলেছিল। এভাবে যদি ওদেরকেও দেখে ফেলে তাহলে পুরো অফিস এটা নিয়ে কানাঘুষা হবে। ইফতি আলিফাকে নিয়ে নিজের অফিস রুমে চলে আসলো। আলিফাকে চেয়ারে বসিয়ে তারপর ফার্স্ট এড বক্স এনে আলিফার ব্যথা স্থানে মলম লাগিয়ে দিল। আলিফা এক ধ্যানে ইফতিকে দেখছে। আস্তে আস্তে ওর সেই দৃষ্টিতে মুগ্ধতা এসে ভর করলো। মলম লাগানো শেষে ইফতি উঠে দাঁড়ালো। আলিফাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হাসলো ইফতি। পরে নিজের মুখটা ঝুঁকিয়ে আলিফার বরাবর আনলো। আচমকা এমন করায় আলিফা চমকে উঠল। ইফতি দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে বলে, কি এভাবে তাকিয়েছিলে কেন? মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে খাবে আমায়। এটা কিন্তু মোটেও ঠিক না মিস আলিফা। আমি খুব ইনোসেন্ট একটা ছেলে। আলিফা হা হয়ে গেল ইফতির কথায়। রাগে ওর নাকের পাঠা ফুলে ফেপে উঠতে লাগলো। ইফতি ওর নাকে আচমকা টোকা দিয়ে বলল, এভাবে নাক খোলাবে না, বোঝা না কারো বোঝা হয়ে যাবে। এরপর সোজা হয়ে দাঁড়ালো ইফতি, বলল, এখানেই থাকো, আমি ভাইকে মেডিসিনটা দিয়ে আসি। ইফতি চলে গেল। এদিকে আলিফা কিছু সময় নিশ্চুপ হয়ে বসে রইল। পরে নিজের নাকে হাত দিয়ে হেসে ফেলল আলিফা। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ওর মাঝে। আড়াল থেকে ইফতি এই দৃশ্য দেখলো। ওর ঠোঁটের কোণেও মৃদু হাসির রেখা দেখা দিল। সরে এলো ইফতি। এই তো এইভাবেই একটু একটু করে মেয়েটার মনের মাঝে জায়গা করে নেবে সে। ইফতি মেডিসিন দিয়ে গিয়েছে। মেডিসিনটা জায়গা মতো রেখে জায়ান আবারও আরাবির কাছে আসলো। তারপর আরাবির গায়ের উপর থেকে কম্বলগুলো সরিয়ে ফেললো। তারপর খুব সাবধানে আরাবিকে সোফার সাথে হেলান দিয়ে বসালো। তারপর নিজে সোফায় বসে আরাবিকে খুব যত্নে নিজের বক্ষস্থলে এনে জড়িয়ে নিল। এরপর কম্বলগুলো মেলে দিল মেয়েটার শরীর জুড়ে। আরাবিকে বুকে নিতে যেন ভেতরের যন্ত্রণাটা কমে গেল এক নিমিষে। ভালো লাগায় ভালোবাসায় ভরে গেল হৃদয়। এত শান্তি কেন লাগছে? এখন তো মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছে মেয়েটাকে বুকে নিয়ে। এখন তোর বড্ড লোভ বেড়ে গেল মেয়েটাকে এখন প্রতিনিয়ত বুকের মাঝে আঁকড়ে ধরার জন্য। শক্ত করে ঠিক বুকের মধ্যেখানটায় লুকিয়ে রাখতে ইচ্ছে করবে। এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে মন চাইবে না। উফ, পাগল হয়ে যাচ্ছে এই মেয়েটার প্রেমে পড়ে। জায়ান আরবের চুলের ভাঁজে পরম ভালোবাসায় ওষ্ঠ ছুঁয়ে দিল। আরবের চুল থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ আসছে। জায়ান গভীর নিঃশ্বাস টেনে নিল। ক্রমশ মাতাল হয়ে যাচ্ছে জায়ান এই ঘ্রাণে। জায়ান চোখ বন্ধ করে বিড়বিড় করলো, তুমি আমার ভালোবাসা, আমার প্রিয়তমা, আমার একান্ত ব্যক্তিগত আদুরে একটা শুভ্র স্নিগ্ধ কাঠগোলাপ। আর আমার এই অতি যত্নে রাখা কাঠগোলাপকে কেউ কষ্ট দিতে চেয়েছে, আমি তাকে কিভাবে ছেড়ে দেই? ছাড়বো না তাকে। আমার কলিজায় হাত দিয়েছে সে। আমার হৃদয়ে অতি যত্নে রাখা মেয়েটার গায়ে আমি একটা সামান্য আঁচড় সহ্য করতে পারি না। সেখানেও আমার কাঠগোলাপকে এতটা কষ্ট দিয়েছে। এর শাস্তি তো ওকে পেতে হবে। ভয়ঙ্কর শাস্তি পাবে সে। ওর বুকের পাঠায় কত সাহস, সেটা আমি জায়ান সাখওয়াত নিজের হাতে ওর বুক চিরে তারপর দেখব।
আমার কাঠগোলাপ যতটা কষ্ট যন্ত্রণায় ছটফট করছে, তার থেকেও দ্বিগুণ কষ্ট পেতে হবে ওকে। জায়ানের চোখজোড়া লাল হয়ে আছে ক্রোধে, কপালের দুপাশের রগগুলো নীল হয়ে ফুলে ফেপে উঠেছে, আর ঠোঁটের কোণে কুড়ো হাসি ওর। ভয়ঙ্কর লাগছে জায়ানকে এখন দেখতে। ওকে এই অবস্থায় যদি আরাবি দেখতো, নিশ্চিত মেয়েটা ভয়ে আবারও অসুস্থ হয়ে যেত। ভাগ্যিস ও অজ্ঞান হয়ে আছে। শরীরের উপর ভারী কিছুর অনুভব হচ্ছে। পিট পিট করে চোখজোড়া খোলে আরাবি, কিন্তু তীব্র মাথা ব্যথার কারণে সাথে সাথে আবার চোখজোড়া বন্ধ করে নেয়। অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথায়। আরাবি একটা হাত মাথায় চেপে ধরলো। ঠিক তখনই একটা ভারী কণ্ঠস্বর এসে বাড়ি খেলো ওর কানে। মিস আরাবি, আপনি ঠিক আছেন? জায়ানের কণ্ঠস্বর সেটা বেশ ভালোই বুঝেছে আরাবি। বহু কষ্টে চোখজোড়া খুলে তাকালো আরাবি। মাথার যন্ত্রণার কথা বলতেও ইচ্ছে করে না। জায়ানের মুখে যেন আধার নেমেছে। ঠিক সেইভাবেই খুব সাবধানে আরাবিকে ধরে উঠিয়ে বসালো। এদিকে জায়ানকে নিজের এত কাছে দেখে যেন নিঃশ্বাস আটকে গেল আরাবির। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল হু হু করে। এত কাছে কেন আসছে লোকটা? বুকের বাপাসটায় অদ্ভুত রকম একটা অনুভূতি হচ্ছে লোকটাকে নিজের এতটা কাছে দেখে। জায়ান আরাবিকে সোফায় ভালোভাবে বসিয়ে দিয়ে সরে এসে বলে। ঠিক আছেন আপনি? আরাবি দুর্বল কণ্ঠে বলে উঠল। ঠিক আছে। মাথা ব্যথা হচ্ছে? হুম। জায়ান শ্বাস ফেলল। ডক্টর মাহবুব তো বলেছে মাথা ব্যথা হবে। জায়ান ল্যান্ডলাইনে ফোন করে স্যুপ আনতে বলল। তারপর আরাবিকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলে। ফ্রেশ হবেন? আরাবি মাথা নিচু করে মাথা দুলালো। ফ্রেশ তো হতে হবে, কিন্তু নিজে উঠে বসার শক্তিটুকু নেই। সেখানে ওয়াশরুমে যাবে কিভাবে? কি থেকে কি হয়ে গেল? ওই স্টোররুমের ঘটনাটা আবারও মস্তিষ্কে এসে হানা দিল আরাবির। কে ছিল মানুষটা? কে এভাবে ওকে মারার চেষ্টা করলো? ও তো এখানে ভালোভাবে কাউকে চেনেও না। তাহলে ভয়ঙ্কর ঘটনাটুকু স্মরণ করতেই ভয়ে আরাবির পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। হঠাৎ মাথায় কারো আলতো স্পর্শ টের পেতেই হুঁশ ফেরে আরাবির। মাথা উঁচু করে তাকাতে সম্মুখে জায়ানকে দেখে। জায়ান ধীর আওয়াজে বলে। ভয় পাবেন না, আমি আছি আপনার পাশে। জায়ানের এইটুকু কথায় কেন যেন আরাবির মনটা ব্যাকুল হয়ে উঠল, আবেগী হয়ে উঠল নিমিষেই। চোখ ভরে উঠল আরাবির। যে অবস্থায় ও ছিল সেখানে মরেও যেতে পারত। ভাগ্যিস বেঁচে ফিরেছে, কিন্তু ওকে ওখান থেকে বাঁচালো কে? এই লোকটাকে ওকে বাঁচিয়েছে। তাহলে তো আরাবির কাছ থেকে বিশাল বড় একটা ধন্যবাদ পাবে লোকটা। কিন্তু শুধু মুখে ধন্যবাদ দিলে কি হবে? লোকটা ওর জান বাঁচিয়েছে। হঠাৎ করে জায়ান আরাবির সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। এহেন কাজে আকস্মাৎ চমকে উঠল আরাবি। জায়ান আলতো হাতে আরাবির ডান হাতটা স্পর্শ করলো। কণ্ঠে কোমলতা এনে বলে। আই রিয়েলি ভেরি সরি। আই এক্সট্রিমলি সরি আরাবি। আরাবির বুকটা ধক করে উঠল। লোকটার কণ্ঠের এই ব্যাকুলতা এত অস্থির করে দিচ্ছে কেন ওকে? ভেতরটা কেন এত কাঁপছে ওর কণ্ঠস্বরে? আরাবির হাতটা যান যেখানে স্পর্শ করেছে সেদিকে তাকিয়ে আরাবি লোকটার স্পর্শ করা জায়গাটুকু শিরশির করছে। শুকনো ঢোক গিলল আরাবি। কাপা কণ্ঠে বলে। আপনি সরি বলছেন কেন? ইটস নট ইয়োর ফল্ট। আমি নিজে নিজের পায়ে কুড়াল মেরেছি। আপনি বলেছিলেন এইখান থেকে এক পাও বাইরে না ফিরতে, কিন্তু আমি শুনিনি। জায়ান আরাবির হাত জোড়া আর একটু দৃঢ়ভাবে স্পর্শ করলো। বলল। ডোন্ট ব্লেম ইউরসেলফ। আমার অফিসে যে এভাবে কেউ কাউকে অ্যাটাক করতে পারে, এটা আমার নজরে রাখা উচিত ছিল। দোষ কারোরই না। এটা আমার ভাগ্য লেখা ছিল। বাট থ্যাংক ইউ স্যার। আপনি না থাকলে আমি হয়তো বেঁচে ফিরতে পারতাম না। আরাবির ভেজা কণ্ঠস্বর কানে আসতেই তীব্র অনুশোচনায় জায়ানের হৃদয় ঝলসে গেল যেন। ওর অফিসে এসে ওরই প্রিয়তমাকে মেরে ফেলার মতো দুঃসাহস করতে পারে এমন লোককে ও এতদিন
চিনতেই পারেনি। কিভাবে এভাবে অদেখা করলো জায়ান তাকে? রাগে চল শক্ত হয়ে আসে জায়ানের। তারপর উঠে দাঁড়ালো বিনা বাক্যে। হুট করে আরাবিকে এক ঝটকায় কোলে তুলে নিল জায়ান। আকস্মাত এমন করায় ঘাবড়ে যায় আরাবি, কেঁপে ওঠে সর্বাঙ্গ মেয়েটার। এদিকে জায়ান যেন নিজের খেই হারিয়ে ফেললো। আরাবিকে এভাবে কোলে তুলে যেন মনে হচ্ছে মেয়েটাকে একেবারে জাপটে ধরে বুকের গভীরে নিয়ে যেতে। কিন্তু না, এখনো সময় হয়নি এসব করার। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। জায়ান জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। এদিকে আরাবি হাঁসফাঁস করছে। এভাবে জায়ানের কোলে ওঠায় কেমন যেন লাগছে। ও বলে উঠল। স্যার কি করছেন? জায়ান সামনের দিকে তাকিয়েই বলে, ফ্রেশ হতে হবে আপনাকে, দেন খাবার খেয়ে মেডিসিন নিতে হবে। বাট স্যার আমাকে একটু হাতটা ধরে হেল্প করলেই হতো। নামিয়ে দিন স্যার, কেউ দেখলে খারাপ ভাববে। জায়ান এই কথাগুলো শুনে তীক্ষ্ণ চোখে তাকালো আরাবির দিকে। ভড়কে গেল আরাবি। জায়ান গম্ভীর কণ্ঠে বলে, এটা আমার অফিস, আর এটা আমার অফিস রুম। এখানে আমার অনুমতি ব্যতীত কেউ আসতে পারবে না। সো নিজের ছোট্ট মাথায় এত প্রেশার নেবার দরকার নেই আপনার। ওয়াশরুমে আসতেই জায়ান আরাবিকে নামিয়ে দিল। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরকারের কাজ থেকে বলে, ফ্রেশ হয়ে আমাকে ডাক দেবেন। জায়ান দরজাটা আটকে দিল। জায়ান যেতেই আরাবি বেসিনের সামনে আয়নায় তাকালো। পরে লজ্জায় গাল দুটো ইৎসো লালে ছেয়ে গেল। ঠোঁটের কোণে মায়ামতি হাসি। এই হাসি যদি জায়ান দেখত, নিশ্চয়ই আবারও একবার প্রেমে পড়তো আরাবির। ফ্রেশ হয়ে শেষে আরাবি হেঁটে হেঁটে দরজার কাছে আসলো। দুবার টোকা দিতে জায়ান দরজাটা খুলে দিল। তারপর কোলে তুলে নিল আরাবিকে। আরাবির লজ্জায় দম বন্ধ হয়ে আসছে। এভাবে কোনো দিন সে কোনো ছেলের এতটা কাছে আসেনি, শুধু ওর বাবা আর ভাইকে ছাড়া। এই লোকটাই প্রথম। জায়ান আরাবিকে সোফায় বসিয়ে দিল। তারপর সামনের টেবিল থেকে স্যুপের বাটিটা হাতে নিল। আরাবির পাশে বসে এক চামচ স্যুপ নিয়ে ফু দিয়ে আরাবির দিকে এগিয়ে দিল। চোখের ইশারায় খেতে বলল আরাবিকে। আরাবি আলতো হাতে কানের পিঠে চুল গুজল। মুচকি হেসে স্যুপটুকু মুখে নিল। জায়ান ভ্রু কুঁচকে বলে, স্যুপের ফ্লেভার ঠিক আছে? আরাবি মাথা দুলালো। জায়ান বেশ যত্ন সহকারে আরাবিকে স্যুপ খাইয়ে দিচ্ছে। আরাবি খাচ্ছে আর জায়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, কোনো জায়গায় কি এমন হয়, এত বড় একটা কোম্পানির বস সাধারণ একটা কর্মচারীর জন্য এতটা অস্থির হতে, এতটা ব্যাকুল হয় কেউ? আরাবিকে মনে করে যেন জায়ানের চোখের দিকে তাকালো। লোকটার চোখজোড়া অদ্ভুত সুন্দর। হ্যাজেল বর্ণের চোখজোড়ার দিকে একবার তাকিয়ে আর চোখ সরাতে পারল না আরাবি। ডুবে গেল ওই চোখের গভীরতায়। মুগ্ধতা এসে ভর করলো ওর চোখে মুখে। অদ্ভুত সুন্দর চোখজোড়া, যেন কিছু বলতে চাইছে ওকে। আরাবি আবারও গভীর দৃষ্টিতে তাকালো। সাথে সাথে বক্ষস্থল কেঁপে উঠল আরাবির। ওই চোখে দেখতে পেল বিশাল সমুদ্র সমান ভালোবাসা, এক আকাশ সমান ব্যাকুলতা। এই ভালোবাসা, এই ব্যাকুলতা কার জন্য? জায়ানের সামনে তো একমাত্র ওই বসে আছে। তবে কি লোকটা ওকে ভালোবাসে? তাই তো এত যত্ন, এত চিন্তা করছে সে ওর জন্য। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওর তো চাপা গায়ের রঙের মেয়েকে এত সুদর্শন পুরুষ কিভাবে ভালোবাসবে? কিভাবে সম্ভব এটা? পর মুহূর্তে আরাবের মনের ভেতর থেকে কেউ যেন বলে উঠল, সব সম্ভব আরাবি, সব সম্ভব। একবার এই লোকটার দিকে এক পা এগিয়ে দেখ আরাবি, শুধু একবার ভরসা করে তার হাতটা ধর, দেখবি কোনো দিন ঠকবি না তুই। আরাবি একে একে জায়ানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করতে লাগলো। জায়ানের করা প্রতিটা কর্মকাণ্ড যেন তাকে চোখে আঙ্গুল দিয়ে সবটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। আরাবি যেন জায়ানের ওই হ্যাজেল বর্ণের চোখের মায়ায় পড়ে গেল। ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আপনার চোখ জোড়া অদ্ভুত সুন্দর আর আকর্ষণীয়। আরাবির কণ্ঠে আকস্মাত এমন একটা কথা শুনে চমকে উঠল জায়ান। হাতে থাকার স্যুপটার বাটিটা যেন কেঁপে উঠল দৃশ্যমান রূপে। সাথে কাঁপছে জায়ানের বুক। জায়ান অবাক কণ্ঠে বলে, ধ্যান ভাঙলো আরাবির। থতমত খেয়ে উঠল যেন মেয়েটা। এসব কি করছিল? কী সব ভাবছিল?
আরাবি মাথা নিচু করে নিল। নিজের এসব ফাউল চিন্তাভাবনায় নিজেকে গালাগাল করতে লাগলো। কিভাবে তার মন এতটা হাই এক্সপেকটেশন করতে পারলো? নিজের বিবেক বুদ্ধি কোথায় খুয়ে ফেলেছিল? আরাবির মাথা ব্যথা যেন এতে আরও এক ধাপ বেড়ে গেল। সেভাবে থেকেই ভেজা কণ্ঠে বলল, সরি স্যার। জানি থেকে কোনো সাড়া শব্দ পেল না আরাবি। এতে যেন মনটা খারাপটা আরও যেন দ্বিগুণ বেড়ে গেল। চোখ ভরে উঠল, ঠোঁট চেপে চুপ করে রইল। চোরা দৃষ্টিতে জানির দিকে তাকালো আরাবি। লোকটা শান্ত হয়ে মেডিসিন খুলছে। একসময় সেগুলো বাড়িয়ে দিল আরাবির দিকে। গাম্ভীর্যপূর্ণ আওয়াজে বলে, খেয়ে নিন। আরাবি কাপা হাতে মেডিসিনগুলো খেয়ে নিল। তারপর কিছু না বলে চুপচাপ বসে রইল। জায়ান ফের বলে, আপনি রেস্ট নিন, আমি আপনার হাতের কাজগুলো সেরে তারপর আপনাকে আপনার বাসায় ড্রপ করে দিব। আর আগামী 3 দিন অফিসে আসবেন না, আপনার ছুটি, বাড়িতে বিশ্রাম নেবেন। মোট কথা ফুললি রিকভার না হওয়া পর্যন্ত অফিসে আসবেন না। আরাবি মাথা নিচু করে বলে, তার দরকার নেই স্যার, আমি ঠিক আছি আর একাই যেতে পারবো। আর ছুটিরও দরকার নেই, মাত্রই অফিস জয়েন করেছি, এক্ষুনি এত ছুটি নিলে পরে। বাকিটা আরাবি বলতে পারল না। জায়ান ভ্রু কুঁচকে আরাবির দিকে তাকিয়ে বলে, আই ডোন্ট লাইক বিইং ডিসওবেইড। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। রেস্ট ফর নাও। জায়ান আর কিছু না বলে চলে গেল নিজের টেবিলে। চেয়ারে বসে ঝটপট ল্যাপটপ অন করে নিজের কাজে মনোযোগ দিল। আরাবি করুণ চোখে তাকালো জায়ানের দিকে। লোকটা কি রাগ করেছে ওর কথায়? না হলে এভাবে মুখ গোমড়া করে আছে কেন? অবশ্য লোকটা সর্বক্ষণ মুখে আধার নামিয়ে রাখে। হাসে না কেন লোকটা? আরাবির খুব করে মন চাইলো একবার জায়ানের ওই কালচে ঠোঁট জোড়ার হাসি দেখতে, কিন্তু আদৌ কি তা দেখতে পাবে সে কোনোদিন? জায়ানকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে আরাবির সেখানেই চোখ লেগে আসলো। সোফার সাথে হেলান দিয়ে বসে মেয়েটা ঘুমিয়ে গেল। যা জায়ান আর চোখে সবটা খেয়াল করেছে। আস্তে আস্তে আরাবির কাছে আসলো। খুব সাবধানে আরাবিকে সোফায় শুয়ে দিল। একটা কম্বল মেলে দিল আরাবির গায়ে। জায়ান গিয়ে আবারও কাজে লেগে পড়ল। কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখা বাকি, কিন্তু কাজ করবে কিভাবে সে? নজর যে বারবার তার কাঠগোলাপের দিকে চলে যাচ্ছে। জায়ান মুচকি হেসে নিজের কাজে মনোযোগ দিল। ইস, এই হাসিটাই তো আরাবি দেখতে চেয়েছিল। পুরো রাত 8টা বাজে জায়ানের কাজ শেষ হলো। ততক্ষণে অফিসের সবাই চলে গিয়েছে। নিহান সাহেব আর ইফতি এসেছিল ওর কাছে। জায়ান জানিয়ে দিয়েছে তাদের হাতের কাজ শেষ করে আর আরাবিকে তার বাসায় নামিয়ে দিয়ে তবেই সে বাড়ি ফিরবে। চেয়ারে হেলান দিয়ে বসলো জায়ান। গলার টাইটা অনেক আগেই খুলে ফেলেছে সে। শার্টের উপরে 2টা বোতাম খোলা। গরমে ঘেমে নেমে গিয়েছে ছেলেটা। যেই ছেলে এক মুহূর্তের জন্য এসি ছাড়া থাকতে পারে না, আর আজ সে গোটা একটা দিন এসিহীন কাটিয়ে দিল। ভালোবাসা মানুষকে দিয়ে কি কি করিয়ে ফেলে। আরাবির দিকে তাকিয়ে হাসলো জায়ান। তারপর নিঃশব্দে হেঁটে এসে দাঁড়ালো আরাবির সামনে। মেয়েটা ঘুমাচ্ছে, ওকে না জাগানোই ভালো হবে। এখন তো অফিসে কেউ নেই, কেউ দেখবে না। জায়ান আরাবির গা থেকে কম্বলটা সরিয়ে নিল আলগোছে। নিজের গায়ের কোটটা আরাবির গায়ে দিয়ে দিল। তারপর খুব সাবধানে আরাবিকে পাজাগুলা তুলে নিল। আরাবির মাথাটা ঠিক জায়ানের বুকের বাঁ পাশটা এসে ঠেকল। জায়ানের হৃদস্পন্দন বেড়ে গেল, অনুভূতিতে তলিয়ে গেল হৃদয়। খুব সাবধানে আরাবিকে কোলে গাড়ির সামনে আসলো জায়ান। ধীরে আওয়াজে দারোয়ানকে ডাকলো, বলল, গাড়ির দরজাটা খুলে দিন চাচা। দারোয়ান তার পান খাওয়া দাঁত দেখিয়ে হাসলেন। গাড়ির দরজা খুলে দিতে দিতে তিনি বলেন, স্যার, আপামনি কি আমগো স্যারের বেগম হইব নাকি? জায়ান দারোয়ানের কথায় বাঁকা হাসলো। দারোয়ান যা বোঝার বুঝে ফেললো এতে। জায়ান আরাবিকে সিটে শুয়ে দিয়ে নিজের ড্রাইভিংয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে খুব ধীরভাবে চালাচ্ছে যাতে আরাবির ঘুম না ভাঙে। আর আরেকটা কারণ হলো, এভাবে গেলে সে আরেকটু সময় পাবে আরাবিকে দেখার। পুরোটা রাস্তা ঘুমন্ত আরাবিকে দেখে দেখে খুব সাবধানে পার করলো। আরাবিদের বাড়ির সামনে আসলো। এখন আর কি করার? মেয়েটাকে এবার জাগাতেই হবে, কোনো উপায় নেই। অলরেডি ওর বাসা থেকে কল করেছে, সেটা ফোনের আওয়াজেই বুঝতে পারছে জান। না,
এইবার মেয়েটাকে ডাকা উচিত। জায়ান আলতো স্বরে ডাকলো। মিস আরাবি, আরাবি। 2-3 বার ডাকার পর আস্তে আস্তে তাকায় আরাবি। ঘুমের ঘোরে পুরো কাটতেই নিজেকে গাড়ির ভেতরে আবিষ্কার করে চমকে যায়। অবাক হয়ে বলে, আমি কোথায়? জায়ান দৃঢ় কণ্ঠে বলে, আপাতত আমার গাড়িতে, আর আপনার বাড়ির সামনে। এবার যেন আরও অবাক হলো আরাবি। সে কিভাবে বাড়ির সামনে এসে পড়ল, আর ওর বাড়ির ঠিকানা জানলো কিভাবে? আরাবি প্রশ্ন করলো। আপনি আমাকে ডাকলেন না কেন স্যার? আর আপনি আমার বাড়ির ঠিকানা জানলেন কিভাবে? এমন একটা প্রশ্ন আরাবি করবে সেটা জানতো জায়ান, তাই একটু বিচলিত না হয়ে উত্তর দেয়। মিস আলিফা বলে দিয়েছে আমায়। অনায়াসে একটা মিথ্যা কথা বলল জায়ান, আর আরাবির সরল মন সেটাই বিশ্বাস করলো। আরাবি লম্বা শ্বাস ফেলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, তারপর মাথাটা আলতো ঝুঁকিয়ে বলে। বাড়িতে আসুন স্যার, এক কাপ কফি অন্তত খেয়ে যাবেন। জায়ান বলল, সময় হলে এমনিতেও আসবো আমি, তখন আপনি চাইলেও মানা করতে পারবেন না। বুঝতে পারলো না আরাবি জায়ানের কথা। বলল, মানে বুঝলাম না স্যার। আপনার বোঝার বয়স হয়নি এখনো। বাড়ি যান, গিয়ে বিশ্রাম নেবেন। আর হ্যাঁ, খাবার খাবেন ঠিক মতো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু টেক ইউর মেডিসিন অন টাইম। আরাবি মাথা দুলালো, মিহি স্বরে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমার জন্য এত কষ্ট করার জন্য। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। আরাবি গাড়ির দরজা আটকে চলে যেতে নেবে, কিন্তু জায়ান তাকে আবার ডাকে। আরাবি থমকে যায়। জায়ান গাড়িটা এগিয়ে আরেকটু আরাবির সামনে আসে, তারপর অদ্ভুত স্বরে বলে ওঠে, মিস আরাবি, দ্য মুন ইজ বিউটিফুল, ইজন্ট ইট? আরাবি জায়ানের এমন প্রশ্নে বোকা বোকা চোখে তাকালো, তারপর চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকালো। ততক্ষণে জায়ান দেখে আরাবির বাড়ির গেট পেরিয়ে কেউ আসছে। জায়ান আরাবির বোকা শোকা কাণ্ডে মুচকি হাসলো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে নিজ গন্তব্যে রওনা দিল। জায়ানের গাড়ির আওয়াজে হুঁশ ফিরল আরাবির। তাকিয়ে দেখে জায়ান চলে গিয়েছে অলরেডি। ও ফের আকাশের দিকে তাকায়। আশ্চর্য, লোকটা কি বলে গেল এটা? আকাশে তো কোনো চাঁদই নেই, মেঘে ঢাকা আকাশ, তাহলে এই উল্টাপাল্টা কথার মানে কি? ততক্ষণে ফাহিম এসে দাঁড়িয়েছে আরাবির কাছে। বোনের দেরি দেখে কতগুলো ফোন করেছিল সে, একটাও ধরেনি আরাবি। সে রওনাই দিতে নিয়েছিল আরাবির অফিসের উদ্দেশ্যে। বের হতেই দেখে রাস্তায় আরাবি। ছুটে চলে আসে বোনের কাছে। ফাহিমের ডাকে আরাবি সেদিকে তাকায়। আহ্লাদে কণ্ঠে ডেকে ওঠে, ভাইয়া। ফাহিম দ্রুত আরাবির কাছে আসলো। রাস্তার সোডিয়ামের লাইটের আলোতে আরাবির ফ্যাকাশে মুখটা দেখেই ফাহিমের মুখে আধার নেমে আসে। অস্থির হয়ে বলে, কিরে, তোর এই অবস্থা কেন? চোখ মুখ এমন লাগছে কেন দেখতে? আর আমার ফোন ধরিসনি কেন? আরাবি যেন ঘাবড়ে গেল। কি উত্তর দিবে এখন সে ফাহিমকে? ওই ঘটনাটা সম্পর্কে ফাহিমকে বলা যাবে না কিছুতেই, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আরাবি ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলল। ফোন সাইলেন্ট করেছিল ভাইয়া, তাই শুনতে পাইনি, সরি। আর ওই অফিসের লাঞ্চ আওয়ারে আলিফার সাথে একটু মার্কেটে গিয়েছিলাম। আসার পথে ঝুম বৃষ্টির কবলে পড়ে যাই, আধ ভেজা হয়ে যায়, আমরা অফিসে পৌঁছতেও দেরি হয়ে যায়। আধ ভেজা শরীর নিয়ে এসির মধ্যে কাজ করেছি, তাই এখন ঠান্ডা লেগে গিয়েছে। স্যার বিষয়টা খেয়াল করে বলেছে পুরো সুস্থ হয়ে অফিসে যেতে। আর হ্যাঁ, এখানে পৌঁছেও দিয়েছে স্যার। ফাহিম এক হাতে বোনকে আগলে নিল, তারপর বাড়িতে যেতে যেতে বলে, নয়ন ঠিকই বলেছে, ওই অফিসের মালিক অনেক ভালো। যাক, শুনে ভালো লাগলো। আর হ্যাঁ, আগে থেকে চাটা নিয়ে যাবি। নিজের প্রতি এত খামখেয়ালি হলে হয়? চল, বাসায় গিয়ে গরম পানি দিয়ে গোসল করে নিয়ে খাবার খাবি, তারপর মেডিসিন খেতে হবে। অফিসের লোকটা অনেক ভালো, তুই অসুস্থ দেখে তোকে ছুটিও দিল। তার সাথে একবার দেখা হলে আমি তাকে ধন্যবাদ দেব। আরবি ভাইয়ের কথায় বিড়বিড় করল, আসলে ভাইয়া সে অনেক ভালো, অনেক অনেক ভালো। তোমার আর বাবার পর তাকেই আমার খুব ভালো মনের মানুষ মনে হয়েছে সে আমার খুব আপন একজন মানুষ। এমনটা কেন মনে হয় আমার? কেন? উত্তর কি পাবো কোনোদিন? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে যায় আরাবি ফাহিমের সাথে।
কপালের ঘামগুলো বারবার মুছতে ব্যস্ত ম্যানেজার সোলাইমান। ভয়ে তার হাত পা কাঁপছে, শ্বাস আটকে আসছে একটু পরপর। চাকরি হারাবার ভয় আর টাকার লোভে একটা মারাত্মক অপরাধ বোধ করে ফেলেছে সে, কিন্তু এখন ভয় যেন তার শ্বাস নেওয়া কষ্টের হয়ে গিয়েছে। অফিসে পুরোটা টাইম সাফওয়ান, জায়ান, সাখাওয়াত যেভাবে ওর দিকে তাকাচ্ছিল তাতে উনি নিশ্চিত ওই পাষাণ হৃদয়ের মানুষটা জেনে গিয়েছে আরবের ওই অবস্থার জন্য সে দায়ী। তাই তো অমন সিংহের নজর ওর দিকে তাকাচ্ছিল। সুযোগ সময় পেলে এই বুঝি তার হিংস্র থাবা দিয়ে বসলো ওর উপরে। ওর নিরেট চোয়াল ধয় যেন বারবার জানান দিচ্ছিল ঠিক কতটা রাগ পুষে রেখেছে সে। একবার যদি তার রাগের শিকার হয় তাহলে সে নিস্তার নেই। মোটর সাইকেল চালানো অবস্থায় এসব ভাবছেন সোলাইমান। যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়ি পৌঁছাতে হবে এবং তল্পিতপলা নিয়ে ছাড়তে হবে এই দেশ। যেই টাকা সে সুহানা সাখাওয়াতের থেকে পেয়েছে তা দিয়ে অনায়াসে সে বিদেশ পাড়ি দিতে পারবে। কিন্তু আফসোস, এই শহর ছেড়ে দূরে কোথাও আত্মগোপন করতে হবে। ভাবনায় ব্যস্ত সোলাইমান হঠাৎ চোখে তীব্র লাইটের আলো পড়ায় বেসামাল হয়ে পড়লেন। কোনো রকম ব্রেক কষলেন তিনি। আর একটু হলেই তো রাস্তার উপরে পড়তেন তিনি। যাক, বেঁচে গেলেন একটুর জন্য। পরক্ষণে রাগে কিরমির করে উঠল। এভাবে কে মানুষের চোখের উপর লাইট মারে? সোলাইমান মোটর সাইকেল থেকে নেমে দাঁড়ালেন। কটমট করে বিশ্রী ভাষায় কয়েকটা গালি ছুড়লেন ওই অজ্ঞাত ব্যক্তির উদ্দেশ্যে। তারপর বলল, ওই জানোয়ারের বাচ্চা, কে তুই? সামনে আয়। আজ তোর যদি একটা হেনস্থা আমি না করেছি তো আমার নামও সোলাইমান না। সোলাইমানের দৃষ্টি ঝাপসা। অতিরিক্ত ভয় আর চিন্তায় সে ক্লাবে গিয়ে বেশ ভালোই নেশা করেছে। তাই তো এত দেরি হয়ে গিয়েছে। রাত বোধহয় 1:30 বাজে। নির্জন রাস্তা, মানুষ নেই বললেই চলে। শুধু ক্ষণে ক্ষণে দু একটা গাড়ি যেতে দেখা যায়। সোলাইমান আবারও গালাগালি করলেন কিছুক্ষণ। তারপর ঢুকতে ঢুকতে মোটরসাইকেলের কাছে যাওয়ার জন্য পা বাড়াবেন এমন সময় আকস্মাৎ জোরালো স্পিডে একটা বাইক এসে সাঁ করে সোলাইমানের সামনে দিয়ে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই রাস্তায় আছড়ে পড়েন সোলাইমান। তার গলার মাঝ বরাবর ছুরির লম্বা আঘাত, যেখান থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। সোলাইমান কতক্ষণ হাত পা ছুঁড়ে দাপ পারলেন। তারপর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার নিথর দেহটা পড়ে রইল ওই নির্জন রাস্তায়। সকাল 8টা। চা খেতে খেতে খবরের কাগজ পড়ছে মিহান সাহেব। তিনি অসুস্থ মানুষ, কাজটাম করতে পারেন না। তার একটা পায়ে সমস্যা, আবার তার ফুসফুসেও সমস্যা। তাই তো কোনো কাজ করলে ক্লান্ত হয়ে পড়েন। ভাইয়ের এই অসুবিধা দেখে নিহান সাহেব তাকে কাজ করতে বারণ করে দিয়েছেন। টাকা পয়সা আল্লাহর রহমতে অনেক আছে তাদের। তার এই অসুস্থ ভাইকে দিয়ে কাজ করাবেন এতটা পাষাণ তিনি নন। কোম্পানিটা বহু কষ্টে তিনি একা দাঁড় করালেও বেইমানি করেননি তিনি। কাগজপত্র তৈরি করে রেখেছেন। সেখানেই লেখা তিনি যখন মারা যাবেন এরপর জায়ান আর ইফতি কোম্পানির 50-50% মানে সমানভাবে ভাগ পাবে তারা। আর নূর পাবে তার জুতোর ফ্যাক্টরিটা। কোনো কিছুতেই কোনো কমতি রাখেননি তিনি। মিহান সাহেব জল চোখে খবরের কাগজে নিজের বড় ভাই আর তার দুই পাশে তার দুটো ছেলে, একটা জায়ান আর আরেকটা ইফতিকে দেখছেন। জায়ান তো তারই ছেলে, তাই না? এইভাবে পরের পৃষ্ঠা উল্টালেন। ভালোভাবে খবরের কাগজ এমন কিছু দেখলেন যা দেখে তার হাত থেকে চায়ের কাপ পুড়ে গেল। চিৎকার করে উঠলেন তিনি। আকস্মাৎ তার এমন চিৎকারে ছুটে আসলেন সবাই। আজ শুক্রবার বিধায় সবাই আজ বাড়িতেই আছেন। জায়ান আসলো সবার শেষে। মিহান সাহেবের অমন বিধ্বস্ত মুখশ্রী দেখে শান্ত চোখে শিথিল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচু? মিহান আতঙ্কিত নয়নে জায়ানের দিকে তাকালেন। কাপা স্বরে বললেন, ম্যানেজার সোলাইমান গতরাতে খুন হয়েছেন। সুহানা সাখাওয়াতের যেন শ্বাস আটকে গেল। এমন একটা ঘটনার কথা শুনি চেঁচিয়ে উঠলেন তিনি। কি বলছো তুমি মিহান ভাই? হ্যাঁ ভাবি, আমি ঠিক বলছি, আপনি নিজেই দেখে নিন। খবরের কাগজটা
সুহানা সাখাওয়াতের হাতে দিয়ে দিলেন। সুহানা সাখাওয়াত নিউজটা পড়ে আতঙ্কে স্থির হয়ে গেলেন। ভয়ে বুকটা ধড়াস করে উঠল। জায়ানের মুখের ভাব কোনো রকম পরিবর্তন দেখা গেল না। ও বেশ শান্ত স্বরে বলল, রিল্যাক্স চাচু, তুমি অসুস্থ, এতটা হাইপার হবে না। মিলি বেগম স্বামীকে এক গ্লাস পানি পান করালেন। পানি পান করে মিহান সাহেব জোরে জোরে শ্বাস নিলেন। এইভাবে সুলেমানকে কে মারবে? বোঝাই যাচ্ছে এটা মার্ডার কেস। ওর গলায় ছুরি চালানো হয়েছে। এদিকে নিহান সাহেব বললেন। জায়ান গম্ভীর কণ্ঠে বলল, সেটা আমাদের না ভাবলেও চলবে। মেইন টপিক হচ্ছে সোলাইমান যেহেতু আমাদের কোম্পানিতে জব করতেন, এখন পুলিশ আমাদের বাড়িতেও আসবেন জিজ্ঞাসাবাদ করতে। জাস্ট ডোন্ট বি প্যানিক। কোয়েশ্চেন আস্ক করা হলে সিম্পলি তার আনসার দেবে। একটু থেমে আবার বলল, এখন যাও, যে যার কাজে যাও। আর এই বিষয়ে কেউ বাড়তি চিন্তা করবে না। আই উইল হ্যান্ডেল দিস ম্যাটার। জায়ানের কথাটা সবাই যেন একটু ভরসা পেল। যে যার কাজে চলে গেলেন। সুহানা সাখাওয়াত হন্তদন্ত হয়ে নিজের ঘরে আসলেন। দ্রুত হাতে শামীম থেকে ফোন লাগালেন। 3 বারের সময় ফোন রিসিভ হলে তিনি অস্থির কণ্ঠে বলে ওঠে, হ্যালো শামীম ভাই, বিশাল বড় একটা কাণ্ড ঘটে গিয়েছে ভাই। শামীম শেখ যেন বিরক্ত হলেন সুহানার এভাবে কথা বলায়। তিনি নাক মুখ কুঁচকে বললেন, কি হয়েছে বিষয়টা আমাকে খুলে বলো সোহানা। সোলাইমানকে কারা যেন মেরে ফেলেছে। হোয়াট? চেঁচিয়ে উঠলেন শামীম শেখ। হ্যাঁ, আমার ভয় করছে। কেউ কি জেনে গিয়েছে সোলাইমান ওই মেয়েটাকে মারতে চেয়েছে? সেই কারণেই কি সোলাইমানকে মেরে ফেলেছে সে? তাহলে তো ভাই সে এটাও জেনে গিয়েছে এর পেছনে আসল মাস্টার মাইন্ড আমি, কারণ তাকে এটা করার কথা তো আমিই বলেছিলাম। শামীম শেখ ধমকে উঠলেন সুহানাকে। কি যাতা বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। যদি কোনোভাবে এটা জায়ান জানতে পারে, আমার নিস্তার নেই শামীম ভাই। আর ফাঁসলে আমি একা ফাঁসবো না, আপনাকে তো আমি মুক্ত ঘুরতে দেব না যদি আমার কিছু হয়ে যায়। সোহানা ভালোভাবে কথাবার্তা বলিও। কি? আমাকে ছেড়ে দিবেন না আপনি? এটা মনে রাখবেন, আমার কিছু হলে আপনার মেয়েকে এই বাড়ির পুত্রবধূ বানানো আপনার স্বপ্নই রয়ে যাবে, এই আমি বলে দিলাম। হট করে ফোন কেটে দিলেন সুহানা সাখাওয়াত। শামীম শেখ চিন্তায় ডুবে গেলেন। কে এসে যে সোলাইমানকে এভাবে মেরে ফেললো? দেখতে দেখতে 3টে দিন বাড়িতে বসে কাটালো আরাবির। শরীরটা এখন পুরোপুরি সুস্থ। সারাদিন বিশ্রাম করে কাটিয়েছে সে। ঠান্ডা লাগায় তাকে কেউ কাজে টাচ করতে দেয়নি। এসবের মাঝে জায়ানের কথা সর্বক্ষণ ভেবেছে আরাবি। লোকটা যেন একটা গোলক ধাঁধা। ক্ষণে ক্ষণে লোকটার অদ্ভুত সব কথাবার্তা ওর মাথায় ঢোকে না। সেদিন জায়ানের চোখে যে অদ্ভুত অনুভূতি আবিষ্কার করেছিল আরাবি, তা কি আদৌ ওর সঠিক ধারণা ছিল নাকি নেহাতি ওর মনের ভ্রম? আর সেদিন কি একটা কথা বলল, ওই একটা বাক্য শুনে কেমন যেন হৃদয় কেঁপে উঠছিল আরাবির। এটার অর্থ কি? আজ 3 দিন যাবৎ ভাবছে আরাবি। এটার অর্থ কি? আজ 3 দিন যাবৎ ভাবছে আরাবি। বেলকনিতে আনমনে আকাশে তাকিয়ে আছে আরাবি। আজ আকাশের মস্ত বড় একটা চাঁদ উঠেছে। পরিষ্কার আকাশ। ওই কথাটা আজ বললে একটা মানানসই ছিল, কিন্তু মানুষটা তো আর বোকা না যে এইভাবে কোনো কারণ ছাড়াই একটা কথা বলে ফেলবে। ওই বাক্যটা দিয়ে মানুষটা কি কিছু ইশারা করছিল? তবে সেটা কি? এই প্রশ্নের উত্তর সে কোথায় পাচ্ছে না। আরাবির হাতের ফোনটা বের করলো। আচ্ছা, সবাই বলে দুনিয়ার যত প্রশ্ন আছে তার উত্তর নাকি গুগলে পাওয়া যায়। ও কি একবার ট্রাই করে দেখব, যদি কিছু পাই? আরাবি নিজের বোকা বোকা ভাবনায় নিজেই হাসে। আবার নিজেকে শান্ত করে নিয়ে সত্যি সত্যি গুগল করলো। জানে সে কথাটা, লিখলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মুন ইজ বিউটিফুল, ইজ নট ইট? সার্চ বারে চাপ দিতেই ওর প্রশ্নের উত্তর আসে। সেখানে লেখা, দ্য মুন ইজ বিউটিফুল ইজ নট ইট, ইজ মোর দিস ওয়ে of saying I love you in Japanese language, and the most popular response it I can die happy, which is a way of saying I love you too.
এটা পড়তেই ঠাস করে আরাবির হাত থেকে ফোনটা পড়ে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আরাবি। চোখ দুটো বৃহদাকার ধারণ করেছে মেয়েটার। থরথর করে কাঁপছে শরীর। হার্টবিট এতটাই জোরালো হচ্ছে যে সেই শব্দ আরাবি শুনতে পাচ্ছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে কি সেদিন লোকটা ওকে ইনডাইরেক্টলি ভালোবাসি বলেছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? কোথায় সে আর কোথায় জায়ান সাখাওয়াত? এইটা হবার নয়, কোনো দিন হবে না। এটা ভালোবাসা হতেই পারে না। ওর মতো একজন মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। লোকটা ওর মোহে পড়েছে, যা আজ বাদে কাল চলে যাবে। না আরাবি, তোকে শক্ত হতে হবে, বোঝাতে হবে মানুষটাকে যে এটা ঠিক না, এটা সম্ভব না কোনো দিন। কিন্তু সে যদি না মানে তবে তবে কি করবে আরাবি? কিছুক্ষণ নীরবে ভাবলো আরাবি। এরপরে সিদ্ধান্ত নিল এই চাকরি সে ছেড়ে দেবে, করবে না সেই চাকরি। আরাবি, তুমি এসব বলছো? যা করছো ভেবেচিন্তে করছো তো? আলিফা যেন বিশ্বাসই হচ্ছে না আরাবি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরাবি মনে হেসে বলে, চাকরিটা ছাড়া আমার কোনো ইচ্ছে ছিল না আলিফা আপু, কিন্তু পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমি কোনোভাবেই চাকরি করতে পারবো না। কি এমন কারণ আরাবি? আরাবি আলিফার প্রশ্নের জবাব দিল না। বিনিময়ে হাসি উপহার দিল আরাবি তাকে। তার রিজাইন লেটার লেখাও শেষ। আরাবি উঠে দাঁড়ালো। আলিফা মুখ ভার করে বলে, আরাবি, আর একবার ভেবে দেখো প্লিজ। আমার ভাবা শেষ আপু। দীর্ঘশ্বাস ফেলল আলিফা। করুণ গলায় বলল, তুমি চলে যাবে? তোমার কাছে একটা আবদার করব, রাখবে? কি আপু? আমি কিন্তু তোমার থেকে বড় না অত। নয়ন ভাইয়ের থেকে যা জেনেছি, তুমি আর আমি সমবয়সী। তাহলে এই এত ফর্মালিটি রাখবে না প্লিজ। আমরা বন্ধু হতে পারি না? মুচকে হাসলেও আরাবি বলল, আমরা তো বন্ধুই। মুখ ফুলিয়ে আলিফা বলে, কিসের বন্ধু? বন্ধুকে কেউ তুমি আবার আপু বলে ডাকে? হেসে উঠল আরাবি আলিফার বাচ্চামো কথায়। তারপর বলে, আচ্ছা, এখন থেকে নো তুমি আর আপু, অনলি তুই, ঠিক আছে? হাসি ফুটে উঠল আলিফার ঠোঁটেও। এখন থেকে তুই। কিরে, ভালো আছিস? খিলখিল করে হাসলো আরাবি, বলল, বিন্দাস আছি, তুই কেমন আছিস? আলিফার পরপর মন খারাপ করে বলে, আমি ভালো নেই। তুই চলে যাচ্ছিস যে? আরে ধুর, মন খারাপ করবে তুই করিস না। আমাদের যোগাযোগ আর দেখা সাক্ষাৎ তো হবেই। এখন আর মন খারাপ করে থাকিস না, আমি যাই, ঠিক আছে? আলিফা মাথা দুলালো। আরাবি বড় একটা শ্বাস ফেলে জায়ানের অফিস রুমের দিকে পা বাড়ালো। মুখ ভরে শ্বাস নিয়ে দরজায় টোকা দিল। মে আই কাম ইন স্যার? কাম। আরবি ভেতরে প্রবেশ করলো। দেখে জায়ান খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছে। ভ্রুজোড়া কুচকে তীক্ষ্ণ চোখে মনিটরের দিকে তাকিয়ে আছে সে। সাদা শার্ট আর কালো ডেনিম প্যান্টে মারাত্মক আকর্ষণীয় লাগছে তাকে। বলিষ্ঠ শরীরের মাসলগুলো যেন ফুলে ফেপে উঠেছে ওই শার্টের উপর দিয়ে। অডামারাস পিগুয়েট ওয়াচ পরিহিত হাতটি অনবরত ল্যাপটপে চালিয়ে যাচ্ছে সে। আঙুলগুলোর যেন দণ্ড বিশ্রাম নেই। ফর্সা মুখটায় চাপদাড়িগুলো যেন তার চেহারায় সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। চোখ জোড়ার দিকে তাকালেই যেন হারিয়ে যায় আরাবি। ওই কালচে খয়েরি ঠোঁটজোড়া পাশে ছোট্ট কালো তিল। কি যে অমায়িক সুদর্শন এই লোক, যার দিকে একবার তাকালেই চোখ সরানো যায় না যেন। আর এই লোকটা নাকি তার মতো একটা মেয়েকে ভালোবাসে। এটা কিভাবে সম্ভব? সে তো অমন সুন্দর না, ফর্সা গায়ের রঙের মেয়ে না সে। এই দুনিয়াটা যে ফর্সা গায়ের রঙের জন্য পাগল। কালো মেয়েদের তো সর্বদাই মানুষের তুচ্ছ তাচ্ছিল্য শুনতে হয়। এই যে লোকটা বলে সে নাকি ওকে ভালোবাসে, তার ভালোবাসা যদি আরাবি মেনেও নেয়, কিন্তু ওর মতো একটা মেয়েকে কি লোকটার পরিবার মেনে নেবে তাদের এই সমাজ? প্রতিনিয়ত ওকে আর ওর পরিবারকে কথা শুনতে হবে লোকের। কত কথা যে লোকে বলে, এই যেমন, হায় রে, এই ছেলে এই মেয়েকে বিয়ে করেছে, কিভাবে সম্ভব? নিশ্চয়ই জাদুটনা করেছে। বড়লোকের ছেলে তো, টাকা পয়সা হাতিয়ে নেবার ধান্দা। আজকালকার যুগে বাপ মা মেয়ে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। এমন চাঁদের মতো সুন্দর ছেলের সাথে এই কালিটি কি মানাইব? বাচ্চা কাচ্চাগুলো যদি এই মেয়ের মতোই হয় তাহলে তো কথাই নাই। কি সর্বনাশ করলো রে! আরো অনেক জঘন্য সব কথা বলে মানুষ। এসব আরবি শুনতে পারবে না, একদম পারবে না। তাকে বললেও সে মানবে না। কিন্তু
ওর বাবা মাকে যদি কেউ কিছু বলে তবে সেটা আরবি কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই এই সিদ্ধান্ত নিয়েছে আরবি। দাঁড়িয়েই থাকবেন? কি জন্য এসেছেন সেটা বলেন। আর যদি কিছু বলার না থাকে তাহলে আমার সামনে এসে বসুন। অকস্মাৎ জায়ানের ভারী গলার আওয়াজে কেঁপে উঠে আরবি। শুকনো ঢোক গিলে এক পা দুই পা করে জায়ানের কাছে এগিয়ে যায়। রিজাইন লেটারটা জায়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, স্যার, এই লেটারটা পড়ে একটা সাইন করে দিন। জায়ান কাজে ব্যস্ত। ইদানিং কাজের চাপটা বেড়েছে। নতুন প্রজেক্ট হাতে পাওয়ায় সে কাজ করতেই করতেই বলেই গম্ভীর স্বরে বলে, এই ফাইলের উপরে রাখুন আরবি। এই কাজটা শেষ করে তারপর কাজটা করে দিচ্ছি। আরবি বাচাল যেন। ভালো হয়েছে লোকটা জিজ্ঞেস করেনি এটা কিসের লেটার। সে জানে লোকটা এত সহজে তাকে যেতে দেবে না। রিজাইন লেটার সে দিয়ে দিয়েছে। এখন যে করেই হোক এই অফিস থেকে তাকে বেরোতে হবে। আরবি আমতা আমতা করে বলে, স্যার, আসলে আমার আজকের দিনের জন্য আবারও ছুটির প্রয়োজন। জানি গতদিন আমি ছুটি কাটিয়েছি, কিন্তু আজকের দিনটার ছুটিও প্রয়োজন। জান কাজ থামিয়ে দিল। শান্ত চোখে তাকালো আরবির দিকে। ওই চোখে দৃষ্টির প্রখরতায় আরবির শরীরে শিহরণ বই গেল। জান ঠান্ডা স্বরে বলল, আমি আপনাকে সেই দিনই বলে দিয়েছি আরবি, আপনার শরীর সুস্থ না হওয়া পর্যন্ত অফিসে আসবেন না। তবুও যেহেতু এসেছেন, ভালো কথা। অফিসে এসে যদি আপনার খারাপ লাগে তাহলে সেটা সিম্পলভাবে আমাকে বলবেন। এত কৈফিয়ত আমি চাইনি। বাড়ি যান, গিয়ে বিশ্রাম নিন। সুস্থ না হওয়া পর্যন্ত আসবেন না। আরবি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, অল্পতেই লোকটা মেনে গিয়েছে। আরবি মৃদু স্বরে বলল, ধন্যবাদ স্যার, আসি তাহলে। আরবি চলে গেল। আরবির যাওয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ান। আরবিকে আজ অদ্ভুত লাগছে। মেয়েটা কি কিছু নিয়ে টেনশন করছে? কিন্তু কি না, ভালোভাবে খোঁজ নিতে হবে। কি হয়েছে তার প্রিয়তমা কাঠগোলাপের? জান মনে মনে সবটা ভেবে নিয়ে আবার কাজে মনোযোগ দিল। হাতের কাজটা তাকে দ্রুত শেষ করতে হবে। বাসায় আসতেই মায়ের নানান প্রশ্নের সম্মুখীন হলো আরবি। আরবি চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা আপাতত না জানানোর সিদ্ধান্ত নিল। ওর মা আর বাবাকে বললেও, জ্বরটা বোধহয় এখনো পুরোপুরি সারেনি। শরীর ম্যাচ ম্যাচ করছে আর মাথাটাও ব্যথা করছে। এই জন্য ছুটি নিয়ে চলে এসেছি। জিয়াদ সাহেব বললেন, আহা লিপি, এত প্রশ্ন করো না তো। মেয়েটার ভালো লাগে না, এই জন্যই চলে এসেছে, তাই না? জামা, তুই গিয়ে বিশ্রাম নে। আরবি রুমে চলে আসলো। তারপর ধপ করে শুয়ে পড়ল বিছানায়। কি করবে আরবি এইবার? চাকরিটা তো ছেড়ে দিল, এখন কি করবে? ভাই যদি জেনে যায় চাকরি ছাড়ার ব্যাপারটা, তবে কি করবে সে? কি জবাব দেবে? আরবির চোখ ভিজে উঠল। জীবনটা এত কঠিন কেন? আজ কালো বলে কি এত এত সমস্যা ওর জীবনে? ও তো কালো না, শ্যামলা গায়ের রং তার, তবু মানুষ ওকে কালোই বলে। ছোট থেকেই এই গায়ের রং নিয়ে নানান কটু কথা শুনতে শুনতে আরবির মনে ভয় ঢুকে গিয়েছে। 3-4বার বিয়ের সম্বন্ধ এসেছিল আরবির। প্রতিবার এই গায়ের রঙের কারণেই কেউ ওকে পছন্দই করেনি। উল্টো আরও নানান কথা শুনিয়ে দিয়েছে ওকে আর ওর পরিবারকে। ফাহিম রেগে গিয়ে হুলস্থুল কাণ্ড করে সেদিন। এরপর আর আরবির বিয়ের ব্যাপারে কথা ওঠায়নি কেউ, না কাউকে দেখতে দিয়েছে আরবিকে। কিন্তু এতে আরবি অনেক অসুস্থ হয়ে পড়ে। কারোর সাথে ঠিকঠাক কথা বলতো না, মানুষের সান্নিধ্যে যেতে ভয় পেত, ঘর ছাড়া বের হতোই না। মানে পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিল আরবি। ফাহিম একদিন ওকে জোর করে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। তারপর জানতে পারে আরবি সোশ্যাল ফোবিয়া হয়ে গেছে। তবে অতটাও মারাত্মক পর্যায়ে যায়নি। সোশ্যাল ফোবিয়া হচ্ছে যেমন ধরুন, আপনার বন্ধুদের দ্বারা খারাপ আচরণ, টিটকারি, সমালোচনা বা বুলিংয়ের শিকার হলে পরবর্তী সময়ে সামাজিক ভয় রোগ হতে পারে। অতিরিক্ত সোশ্যাল স্ট্যান্ডার্ড বা সামাজিক মান সবসময় মানসিক চাপ তৈরি করে। ফলে সামাজিক পরিবেশে কাজ করতে গেলে বেশি দুশ্চিন্তা তৈরি হয় এবং দুশ্চিন্তা থেকে অনেক শারীরিক এবং মানসিক উপসর্গ দেখা দেয়। ভয় ও দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে ধীরে ধীরে সে সামাজিক পরিবেশ এড়িয়ে চলে। এভাবেই সামাজিক ভয় বা সোশ্যাল ফোবিয়া তৈরি হয়। জাতিগত বিভেদ ও বৈষম্য, ভেদাভেদ, সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক ভয় রোগের কারণ হতে পারে। ফাহিম যেন পাগল হয়ে যায় বোনের জন্য। পুরো টানা 6 মাস চিকিৎসা চালানোর পর আরবি স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে ভয়টা এখনও মনের এক কোণে থেকে গিয়েছে।
বিছানায় শুয়ে থাকা আরাবির চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবছে কবে হবে তার এই বিষাদ ভরা জীবনটা রঙিন হয়ে উঠবে, কবে ও একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। কাঁদতে কাঁদতে সেভাবেই ঘুমিয়ে যায় আরাবি। তবে আরাবি ভাবতেও পারবে না আগামীতে ঠিক কী অপেক্ষা করছে ওর জন্য। যদি জানতো তবে এভাবেই ঘুমাতে পারতো না কোনোদিনও। আরও ঘুমাচ্ছিস? মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়েছে আরাবি। ফাহিমের ডাক শুনে ও বলে, হ্যাঁ ভাইয়া, এসো ভেতরে। ফাহিমের ডাক শুনে ও বলে। ফাহিম আলগোছে ভেতরে প্রবেশ করলো। আরাবির বিছানায় বসে পাশের জায়গাটা থপথপিয়ে দেখিয়ে বলে, এখানে এসে বস। আরবি চুপচাপ বাধ্য মেয়ের মতো ফাহিমের পাশে এসে বসলো। আরবি বসতেই ফাহিম আরবির মাথায় আদরের স্পর্শ হাত বুলিয়ে বলে ওঠে, আমি তোর বড় ভাই, আর তুই তো জানিস তোর ভাই কখনো তোর খারাপ চাইবে না, তাই না? আরবি মাথা তুলে সম্মতি দিল, বলল। হ্যাঁ, তুমি আমার জন্য যা করবে আমার ভালোর জন্যই করবে। ফাহিমের চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল এই কথা শুনে। বলল, তাহলে আজ একটা কথা বলবো, আমার কথাটা রাখবি। চিন্তিত হয়ে পড়ল আরবি। কি এমন কথা বলবে ফাহিম যার জন্য সে এভাবে কথা বলল? আরবি বলল, কি কথা ভাইয়া? আগে বল আমার কথাটা রাখবি। বিশ্বাস করিস না আমাকে? নিজে থেকেও বেশি বিশ্বাস করি, আর তাই তোমার কথাটা আমি রাখবো। এইবার বলো কি কথা। আরবির কথায় ফাহিম স্বস্তি নিঃশ্বাস ফেল। বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে অতঃপর বলল, তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। ফাহিমের মুখে এমন একটা কথা শুনিয়ে চমকে উঠল আরবি। অবিশ্বাস্য নজরে তাকালো ফাহিমের দিকে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না ফাহিম নিজে এই কথাটা ওকে বলছে। যে ফাহিম ওর জন্য বিয়ের সম্বন্ধ আসায় রেগে গিয়ে দুদিন বাড়িতে আসেনি, সেই ফাহিম আজ নিজেই ওকে এই কথা বলছে। আরবি কাঁপা স্বরে বলে, ভাইয়া এসব তুমি কি বলছো? ফাহিম বুঝতে পারলো আরবির মনের অবস্থা। তাই আরবির একটা হাত আঁকড়ে ধরে ওকে ভরসা দিল। নরম গলায় বলে উঠল, দেখ বোন, বিয়ে মানুষকে একদিন না একদিন করতেই হবে। আমি তুই যতই বিরোধিতা করি না কেন, দুনিয়ার এই নিয়ম কেউ বদলাতে পারেনি। এমনিতেও জীবনের এক পর্যায়ে এসে মানুষের একজন জীবনসঙ্গীর প্রয়োজন হয়। বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন বা চুক্তি। মানুষ জীবনে চলতে গেলে অনেক কিছু শেয়ার করতে হয়, অনেক হেল্প লাগে। প্রতিটি মুহূর্তে একজনকে প্রয়োজন হয় নিজের সুখ দুঃখ হাসি আনন্দ শেয়ার করার জন্য। জীবনে একজন সত্যিকারের বন্ধুর প্রয়োজন হয়, যে কিনা সব সময় হেল্প করতে, প্রতিটি মুহূর্তের জীবনকে আরও সুন্দর আর সুখের করার জন্যই মানুষ বিয়ে করে। আর আমিও চাই আমার বোনটা সুখে থাকুক। তুই সুখী মানে আমি সুখী। তোকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে জীবনে থেকে আমার জীবনটা সার্থক হবে। আরও ফাহিমের প্রতিটা কথা মাথা নিচু করে শুনল আরবি। সত্যিই তো, ফাহিম যা বলছে ঠিকই তো বলেছে। হাজারও বলুক বিয়ে করবে না, কিন্তু এটা যে কোনোভাবেই হয় না। আরবি ছলছল চোখে ফাহিমের দিকে তাকালো। ফাহিম মলিন হাসলো আরবির ওই কান্নারত মুখশ্রী দেখে। তারপর নিজের হাতে যত্ন সহকারে আরবির চোখজোড়া মুছিয়ে দিল। অতঃপর বলল, তুই যদি না চাস তবে আমি তোকে জোর করবো না আরু। তবে আমি নিজে যাচাই বাছাই করেছি ছেলের সম্পর্কে। এরপরে তোকে এই বিষয়ে জানাতে এসেছি। ছেলে অনেক ভালো, তার কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড নেই। তবে তুই না চাইলে আমি তাদের মানা করে দেব। তাদের আসতে বলো ভাইয়া। তারপর বলল আরবির দৃঢ় কণ্ঠ। ফাহিম বড় বড় চোখে তাকালো। সত্যি আরবি রাজি হয়ে গেছে এত তাড়াতাড়ি? তুই সত্যি রাজি? আরবি জোরপূর্বক হাসার চেষ্টা করলো। অতঃপর বলল, আমি জানি তুমি কখনো আমার খারাপ চাইবে না, আর মানুষের কটু কথা শোনার ভয় আর কতদিন পাবো বলো? এই তো আমার লক্ষ্মী বোন। তবে তাদের আসতে বলি। ছেলে দেখে যদি তোর পছন্দ না হয় তাহলে আর কোনো জোর নেই। হুম। ফাহিম উঠে দাঁড়ালো। তারপর আরবির মাথায় আদর করে হাত বুলালো। বলল, রেস্ট নে, আমি বাজারে যাচ্ছি। রান্না বান্নাও তো করা লাগবে, তাই না? আচ্ছা। ফাহিম চলে গেল। ও যেতেই আরবি চুপচাপ বিছানায় বসে দিল। কি হচ্ছে ওর সাথে? আর ভবিষ্যতেও বা কি হবে জানে না আরবি। এখন সবটা আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিয়েছে সে। এইবার দেখা যাক তিনি কি লিখে রেখেছেন ওর কপালে। হ্যাঁ, আমি নাম বলিনি তো। হ্যাঁ, তবে শুনে রেখো, আমার বোন যদি না করে দেয় এরপর আর কোনো কথা হবে না। বহু কষ্টে ও নিজেকে শক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছে। নিজের ঘরে বসে ফোনে কথা বলছে ফাহিম।
ফোনের ওপাশ থেকে ফাহিমের কথা শুনে ইফতি যেন চিন্তায় পড়ে গেল। সত্যি যদি আরবি জানকে দেখে না করে দেয় তবে কি করবে তারা? তবু নিজেকে সামলে ইফতি বলে, আমার বড় বাবা বলেছে তো, আপনাদের যা সিদ্ধান্ত হবে তাই আমরা মেনে নিব। রাখছি তবে, কাল ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ। ফোন কেটে চুপচাপ বসে রইল ইফতি। পরশুদিন থেকে যেন একের পর এক ঝটকা খাচ্ছে ইফতি। পরশুদিন রাতে অফিস থেকে ফিরতেই হুট করে নিহান সাহেব সকলকে একসাথে ডাকলেন। তারপর এমন একটা কথা বললেন তিনি যে শুধু ইফতি না, বাড়ির সকলেই অবাক হয়েছে। নিহান সাহেব বলেছিলেন, ইফতি যেন নিজের দোকানে শোনা ওই কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। অবিশ্বাস্য নজরে জায়নের দিকে তাকায় সে। দেখে তার ভাই নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে কফি খাচ্ছে। যা বোঝার বুঝে গিয়েছিল ইফতি যে তার ভাই এই বিয়েতে মত আছে। না হলে বিয়ের কথা উঠতেই তো সে ছ্যাত করে ওঠে। এই পর্যায়ে ঠিক ছিল। তারপর নিহান সাহেব আরও জানান, জান যাকে ভালোবাসে সে আর কেউ না, আরাবি, ওর ভাইয়ের বিয়ে। অনেকক্ষণ সময় লাগে ইফতি নিজেকে সামলাতে। এরপর সে বেশ খুশি হয়। যাক, অবশেষে তার ভাই নিজের জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছে। এর পরের দিন তারা আরাবের পরিবারের সম্পর্কে পুরো তথ্য জোগাড় করে। সে অনুযায়ী শর্টকাটে ফাহিমের সাথে দেখা করার জন্য ওর যেখানে কর্মরত সেই কলেজে যায় তারা। সে জায়ান আর নিহান সাহেব যান। প্রথমে রাজি হচ্ছিল না ফাহিম, পরে জায়ান নিজেই কথা দেয় যে আরাবি যদি এই বিয়েতে একবার মানা করে দেয় ব্যাস আর কিছুই করবেন না তারা। পরে সেদিন রাতে ইফতি কল করে ফাহিমকে ও ফাহিমকে জানায় যে জায়ানরা আরাবিকে দেখতে আসবে, সেটা যেন তাকে না জানানো হয়। এটা যেন সিক্রেট রাখে ফাহিম আরাবির কাছ থেকে, কারণ এ সম্পর্কে জানলেই আরাবি প্রথমে মানা করে দেবে। তারা আরাবিকে তাদের পরিচয় না জানিয়ে আসবে। আসার পর তাদের পুরো পরিবার দেখে যদি এই মেয়েটার ধারণা পাল্টে যায়, যদি সে রাজি হয় তবে তো আলহামদুলিল্লাহ, আর রাজি না হলেও কোনো জোর নেই এতে। সাখত পরিবারের সকলে এই অমায়িক ব্যবহারে মুগ্ধ হয় ফাহিম। সত্যি মানুষগুলো অনেক ভালো। তার বোন যদি রাজি হয় তবে ওর বোনটা সুখী হবে ইনশাল্লাহ। সেদিন রাতে বোনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে ফাহিম, তার বোনটা যেন সুখে থাকে। আরাবিকে ওর মা তৈরি করছে। মেয়ের ভীত চেহারার দিকে তাকিয়ে লিপি বেগম দীর্ঘশ্বাস ফেলেন। শাড়ির আঁচলটা সুন্দরভাবে গুছিয়ে দিয়ে তিনি আরাবির গালে আদরে স্পর্শ করলেন। মমতাময়ী মায়ের আদরে স্পর্শে আরাবি করুণ চোখে ওর মায়ের দিকে তাকালো। লিপি বেগম আলতো হেসে আরাবির কপালে চুমু খেল। আরাবি চোখ বন্ধ করে ফেলল। মায়ের আদরে এত সুখ সুখ লাগে কেন? কেন মনে হয় সামনে মানুষটা ওর পাশে থাকলে ও সব করতে পারবে? লিপি বেগম ধীর আওয়াজে বলে ওঠেন, আমি জানি তুই ভয় পাচ্ছিস কি পাচ্ছিস না। আরাবি উপনিজ মাথা দোলালো। লিপি বেগম মুচকে এসে বলেন, জানিস তোর বাবা আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমাদের দেখলে কি তা মনে হয়? আরাবি বলল, একদমই না, তোমরা দুজন তো আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট কাপল। লিপি বেগম হাসলেন মেয়ের কথায়। তারপর আরাবিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চিউনি হাতে নিয়ে ওর চুলগুলো আছড়ে দিতে দিতে বলে উঠলেন, তোর বাবা যখন আমার প্রথমবার দেখতে আসবে আমার অনেক ভয় করছিল, কারণ ওটাই আমার জীবনে প্রথমবার কোন পাত্রপক্ষের কাছে যাওয়া ছিল। আমি যে একেবারে ছোট ছিলাম তা কিন্তু না, আমি তখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলাম। এদের বিয়ে অনেক আগে হলেও তোর নানা নানু ছিলেন অনেক ওপেন মাইন্ডের মানুষ। ভাগ্য করে শ্বশুর শাশুড়িও তেমনটা পেয়েছি। তারা তোর বাবাকে আর আমাকে আলাদা কথা বলতে দিয়েছিলেন। এই কি ভয় আমার। আমার এই অবস্থা দেখে তোর বাবা কি বলেছিল জানিস? বলেছিল আমার সামনে দাঁড়ানো এই ভীতু মেয়েটাকে সারা জীবন সামলে রাখার অনুমতি কি পেতে পারি জনাবা? তার একটা বাক্যে যে কি ছিল জানি না। আমার ভয় কোথায় চলে গিয়েছিল আমি নিজেও জানি না। ভয় কাটিয়ে সব লজ্জা শরম এক সাইডে ফেলে আমি সরাসরি তার চোখে তাকিয়েছিলাম। জানিস তোর বাবার চোখ দুটো খুব ভীষণ সুন্দর। সেদিন তোর বাবার চোখে দেখেছিলাম এক রাশ মুগ্ধতা। আমি অতটাও বোকা না, বুঝেছিলাম সে মুগ্ধ চোখে আমাকে দেখেছে। তোর বাবাকে তো দেখেছিস কতটা সুন্দর তিনি। আমি ছিলাম শ্যামলালা রঙের। সেই আমাকে তোর বাবা এইভাবে দেখেছিল, কত সুন্দর আমি। অথচ সৌন্দর্যের কাছে আমি কিছুই না। এখনো যদি আমি নিজের গায়ের রং নিয়ে একটু সোস করি সে রেগে যায়।
বলে এই গায়ের রঙের কারণে নাকি তিনি আমার প্রেমে পড়েছিলেন, ও প্রথমবার দেখে। বলতে বলতে লিপি বেগমের গালজোড়া লাল হয়ে আসে। আরবি মুগ্ধ হয়ে দেখে তার মায়ের এই লজ্জা মাখা মুখশ্রী। কি সুন্দর লাগে তার মাকে লজ্জা পেলে। ঠিকই তো, এত সুন্দর একটা মেয়েকে যে মন দিয়ে দেখবে সে নিশ্চিত প্রেমে পড়ে যাবে, যেমনটা ঘটেছে তার বাবার সাথে। লিপি বেগম আবার বলে উঠলেন, তুই হয়েছিস আমার মতন, চেহারা গঠন তোর বাবার মতন হলেও গায়ের রংটা আমারই পেয়েছিস। হিম আমার চেহারা গঠন পেলেও গায়ের রংটা তোর বাবারই পেয়েছে। শ্যামলা, এটা নিয়ে মানুষ তোকে কটূক্তি করে, এ নিয়ে তুই ভয় পাস? কিন্তু একদিন এমন দিন আসবে যে তুই নিজে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবি যে তিনি তোকে এরকম বানিয়েছেন। তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে তোর মতন করে ভালোবাসবে, যেমন আমার জীবনে আল্লাহ তোর বাবাকে পাঠিয়েছেন। তাই বলছে এসব ভয়ভীতি সব এক সাইডে ফেলে দে। হিম বলেছে, ছেলে নাকি অনেক ভালো মা, সে নাকি তোকে আগেও দেখেছে, তোকে পছন্দ করে। লিপি বেগমের শেষের কথায় চমকে উঠল আরবি। ছেলে ওকে আগে দেখেছে, কিন্তু কোথায় দেখলো? না, দেখতেই পারে পথে ঘাটে, এতে এত অবাক হওয়ার কিছু নেই। লিপি বেগম আরবের গলায় চেন পরিয়ে দিতে দিতে বললেন, ছেলে আর তার পরিবারের সকলের ব্যবহার অনেক ভালো। এসে তোর বাবাকে জড়িয়ে ধরেছে ছেলের বাবায়। তোর সুন্দর ব্যবহার, এসে আমাদের সাথে এমনভাবে কথা বলছে যে আমাদের কত আপন তারা। ছেলে দেখতেও অনেক সুন্দর, আমার আরবি আম্মুর সাথে অনেক মানাবে। এই বিয়েতে রাজি হয়ে যা মা, তাদের মাঝে কোনো কিছু খারাপ দেখিনি আমি। এর সাথে তোকে আলাদাভাবে কথা বলতে দিব আমরা। ছেলের মাঝে খারাপ কিছু নজর না আসলে না করিস না। আর যদি দেখিস ছেলের ব্যবহার এমন কিছু তোর নজরে আসে যা তোর কাছে ভালো মনে হচ্ছে না, আমাদের কাছে সেটা জানাবি, আমরা এই সম্বন্ধই মানা করে দিব। লিপি বেগম আরবির গলায় চেন পরিয়ে দিতে দিতে বলেন, মাশাল্লাহ, এই যে কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে, তোর নজর না লাগুক। লিপি বেগম হাতে একটুখানি গাজর নিয়ে আরবির কানের পিছনে লাগিয়ে দিলেন। জিয়াদ সাহেবের আওয়াজ শোনা যাচ্ছে, তার কণ্ঠস্বরই বলে দিচ্ছে তার বাবা কতটা খুশি আজ। আরবি লম্বা শ্বাস ফেলল। ওর পরিবারের প্রতিটা মানুষ এই সম্বন্ধে অনেক খুশি। যেখানে তারা খুশি সেখানে তার দ্বিমত করে কি হবে? বাবা মা আর ভাইয়ের এই হাসি মুখটা দেখার জন্য আরবি সব করতে পারবে। এদিকে ফাহিম ডাকছে তাদের। লিপি বেগম আরবির মাথায় শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে ঘুমটা দিয়ে দিল। যতটা কদম ফেলছে আরবি, ওর হৃদস্পন্দন হু হু করে বেড়ে যাচ্ছে। আরবি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার জন্য, হে কি, চোখ বন্ধ করতেই জাহানের ওই গম্ভীর নিরেট মুখটা ভেসে উঠল। দ্রুত চোখ খুলে ফেললো আরবি। লোকটাকে কেন দেখলো ও? আচ্ছা, লোকটা এখন কি করছে? সে কি ওর রিজাইন লেটারটা পড়েছে? পড়লেও তখন কেমন করছিল সে? লোকটা কি ভীষণ কষ্ট পেয়েছে লেটারটা পড়ে? দীর্ঘশ্বাস ফেললো আরবি। না, এসব ভেবে এখন আর লাভ নেই, যা করার আরবি করে ফেলেছে। তাই এখন যা ওর সাথে হচ্ছে সেদিকে মনোযোগ দিল আরবি। সোহানা সাখাওয়াত না চাইতেও আজ পরিবারের সাথে এসেছেন। তিনি যদি না আসেন তবে জায়ানের চোখে নিজেকে ভালো মা হিসেবে তুলে ধরবেন কিভাবে? এটা তো কিছুতেই করা যাবে না। তাই নিজের মনের বিরুদ্ধে গিয়ে তিনি এখানে এসেছেন। এখানে এসে জিহাদ সাহেবের ফ্ল্যাট দেখে নাক মুখ কুঁচকে ফেলেছিলেন। শেষমেশ ফ্ল্যাট বাসে থাকে এমন মেয়েকেই পছন্দ হলো জায়ানের। না চাইতেও ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে তিনি সবার সাথে কথা বলছেন। যখন শুনল মেয়েকে নিয়ে আসা হচ্ছে, তিনি মেয়েটাকে দেখার জন্য সেদিকে তাকালেন। তাকাতেই যেন আশ্চর্য হয়ে গেল। হে, কি মেয়েকে পছন্দ করেছে জায়ান? তিনি অবাক হয়ে বিড়বিড় করলেন, শেষমেশ জায়ান এই কালো মেয়েটাকেই পছন্দ করলো। সোহানা সাখাওয়াতের যেন বিশ্বাসই হচ্ছে না ব্যাপারটা। এটা কিভাবে সম্ভব? এত এত সুন্দর সুন্দর মেয়ের সম্বন্ধ এসেছে জায়ানের জন্য। আহানাও কি কম সুন্দর? তাও তো জান রাজি হচ্ছিল না। তাই বলে শেষমেশ কিনা এই কালী মেয়েটা? সোহানা সাখাওয়াত জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামনে নিলেন। না, তাকে স্বাভাবিক থাকতে হবে, যাতে কারো নজরে সে খারাপ না হয়ে যায়। তাই তিনি চুপচাপ বসে রইলেন। জান শক্ত হয়ে বসে আছে, চোখ দুটি স্থির সামনে রমণীটির দিকে। চোখে মুখে তার মুগ্ধতা এসে ভিড় করেছে। শাড়ি পরিহিতা আরবিকে দেখে যেন শ্বাস আটকে বসে জায়ান। হে কোন রূপে নিজেকে তুলে ধরল মেয়েটা! এমনিতেই তো সে এই মেয়েটার জন্য পাগল, আজ যেন পুরোপুরি তাকে বদ্ধ পাগল বানিয়ে ছাড়বে ওই মেয়ে। ছোট্ট মুখের ওই আদরটা এত আদরে কেন? এত মায়া মায়া কেন ওই কাজল কালো নয়নজোড়া? নাকের বাঁ পাশটায় ওই জল জল করা পাথরের নাক ফুলটা এত কেন বানিয়েছে মেয়েটাকে?
গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়ায় লিপ গ্লস লাগানোতে যেন আরও আকর্ষণীয় লাগছে। কালো খয়েরি সংমিশ্রণ রঙের জামদানি শাড়ি গায়ে জড়িয়েছে আরাবি। কি সুন্দর লাগছে মেয়েটাকে। জানি ইচ্ছে করছে এখনই মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরতে। জান ভেবে নিল বিয়ের পর আরবিকে সব সময় শাড়ি পরিয়ে রাখবে সে। ঘর ভর্তি শাড়ি কিনে দেবে তার বউকে। যখন যেই শাড়িতে তার কাঠগোলাপকে দেখতে ইচ্ছে করবে তখন সেটাই পরিয়ে ওকে নিজের সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা দেখবে জায়ান। নিজের ভাবনাতে হাসলো জায়ান। আবারও আরাবির দিকে তাকালে। সে এখন অপেক্ষায় আরাবি তাকে দেখে ঠিক কী রিয়েকশন দেবে। এদিকে আরাবিকে সবার সামনে আনতেই আরাবি সালাম দিল তাদের। সবাই সালামে উত্তর দিল। আরাবি এখনও কারো দিকে তাকায়নি, মাথা নিচু করে আছে মেয়েটা। লিপি বেগম ট্রেতে করে চায়ের কাপ এনে আরাবির হাতে দিলেন, বললেন, যা মা, সবাইকে চা দে গিয়ে। আরাবি মাথা দুলালো। তারপরে একে একে সবাইকে চা দিতে লাগলো। ইফতির সামনে এসে ট্রেটার ধরতেই হা হয়ে গেল আরাবি। ইফতিকে দেখে যেন বিশাল বড় একটা ঝটকা খেয়েছে মেয়েটা। ইফতি এখানে কি করছে? এদিকে ইফতি আরাবির রিয়াকশনে হাসছে। বেশ ভালোই ঝটকা খেয়েছে মেয়েটা। আরাবি চোখ বড় বড় করে ইফতির দিকে তাকিয়ে। ইফতি দুষ্ট এসে চোখের ইশারায় নিহান সাহেব আর পাশে তাকাতে বলল। আরাবি তাকালো সেদিকেই। নিহান সাহেব হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। বিস্মিত আরাবি নিহান সাহেবের কাছে গিয়ে ওনাকে চা দিল। নিহান সাহেবের পাশেই জায়ান বসে। আরাবির এবার তার কাছে গেল। জায়ানকে দেখে যেন মেয়েটা নিঃশ্বাস নিতে ভুলে গেল। শ্বাস গলায় আটকে দাঁড়িয়ে মেয়েটা একের পর এক শুকনো ঢোক গিলছে। তার উপর জায়ান আরেক কাণ্ড ঘটালো। আরবি হাতের ট্রে থেকে চা নিতে নিতে সবার আগোচরে আরবিকে চোখ মেরে দিল। শিউরে উঠল আরবি। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। পাত্র যে জায়ান নিজে হবে এটা সে কখনোই ভাবতেই পারেনি, কখনোই না। যার কাছ থেকে পিছু ছাড়ানোর জন্য এত কিছু করলো আরবি, শেষমেশ কিনা তার কাছে আবার আসতে হলো ওকে। হে কি হচ্ছে ওর সাথে?